আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন, স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে দেশীয় এবং বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ সম্পর্কে জানাতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বুধবার রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বসবেন ডক্টর ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন, ডায়ালগ হবে আর কি। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারণার জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, আর এজন্যই তারা এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করে শফিকুল আলম এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। প্রেস সচিব আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দেশে এক বিজয় এনেছে, তাদের হাত ধরে আরও বিজয় আসবে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেছেন তিনি। বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ন্যায্যতার সম্পর্ক গড়তে হবে। আর আব্দুল হান্নান মাসুদ, সরকারের সংস্কার কার্যক্রমে জনগণের সমর্থন রয়েছে বলে জানান। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করেছে তা নজিরবিহীন। আওয়ামী লীগই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে এমন ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ত্রাণকার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। ভারতকে বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। 5 আগস্টের আগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল তা এখনো ভাঙেনি এবং আগামীতেও তা দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে এমন প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের। গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি, সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে। এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে অসম ও গোপন চুক্তিগুলো হয়েছে, সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং ভারতীয় গণমাধ্যমে চলমান মিথ্যা প্রচারণা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আগরতলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত
আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালায়। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে অভিযোগ করে বিক্ষোভকারীরা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে ভারত। বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না। মানুষ ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে। আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন। আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদী আচরণ মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। বলা হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকা, যেখানে ভারতীয় হাইকমিশনের অবস্থান, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে সীমান্তের ওপারে বাংলাদেশি যাত্রীরা হয়রানির শিকার হয়ে দেশে ফিরছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার থেকে আগরতলায় হোটেলে ভাড়া না পেয়ে বিপাকে পড়েন বলে জানান তারা। বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। হাসপাতালে চিকিৎসা নিতে, মার্কেটে কেনাকাটা এবং ইমিগ্রেশনেও হয়রানি অভিযোগ করেছেন ভারতীয় ফেরত যাত্রীরা। এদিকে আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে সড়কে আড়াআড়িভাবে বাঁশে বেড়া দিয়েছে ভারতীয়রা। এতে বাংলাদেশি যাত্রীদের ফিরতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন ভ্রমণ বিষয়ক পরামর্শে সতর্কতা জারি করে। নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে এমন আশঙ্কা জানিয়ে হাইকমিশন থেকে বলা হয়, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এ হামলা হতে পারে। বাংলাদেশ সরকার পরিকল্পিতভাবে এসব হামলা নস্যাৎ দিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে যুক্তরাজ্য হাইকমিশন বলেছে, স্বল্প সময় নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধি নিষেধ আরোপ করা হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাতে গুলশানে বেগম জিয়ার বাসভবনে ফিরোজায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন জানিয়েছেন, হাইকমিশনার বেগম জিয়ার চিকিৎসার খবর নেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া বর্তমানে পাকিস্তানের সাথে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে ঝালাই করা নিয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার ভবিষ্যতে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান ডক্টর জাহিদ। গত 15 বছর কেমন ছিল সেটাও তারা বলেছে এবং তারা ভবিষ্যতে খুবই আশাবাদী যে বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ধীরে ধীরে আরও ব্যাপকতা লাভ করবে। এই ব্যাপারে তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইচ্ছে করেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে চায়নি অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করবে তার দল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা এবং জনসম্পৃক্তি বিষয় কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দুর্নীতি দমনে বিএনপি দুদককে ক্ষমতায়ন করেছিল, অপরদিকে আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে বিশেষ নিয়ম করে দুর্নীতিকে উৎসাহিত করেছে। বেকারত্ব কমাতে এবং যুগের সাথে মানানসই দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সবার জন্য ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে। আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দেয়।
ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। ভারত পানি আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে বহু দিন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। দেশের সর্বোচ্চ দুর্নীতি এবং ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, এমন তথ্য উঠে এসেছে সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপের প্রতিবেদনে। মঙ্গলবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, 2023 সালে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা। প্রতিবেদনে জানানো হয়, সেবা পেতে পরিবার প্রতি 5,680 টাকা ঘুষ দিতে হয়েছে। সেবা পেতে প্রায় 71% পরিবার দুর্নীতি এবং 50 ভাগের বেশি পরিবার ঘুষের শিকার হয়েছে। বাংলাদেশ ব্যাংকই দেশের সব ব্যাংক সহ আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের 8 বিভাগের 15,500 পরিবারের তথ্য নিয়ে এই জরিপ পরিচালিত হয়। 2009 থেকে 2024 পর্যন্ত, 24শে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন, তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। 70.2% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সেই সাথে সংসদের মেয়াদ 4 বছর করার দাবি জানিয়েছে এই সংগঠনটি। মঙ্গলবার সংসদ ভবনে ক্যাবিনেট সংবিধান প্রস্তাবনা পেশ এবং মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন। বলেন, সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার পাশাপাশি গণভোটের বিধান রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদ পরপর 2 বার থাকতে পারবেন না বলেও দাবি করেন নেতারা। এ সময় সংবিধান সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাবনা জমা দেয় নাগরিক কমিটি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই লক্ষ্যকে সামনে নিয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থান এখনো পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা মনে করি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে নতুন একটি সংবিধান প্রয়োজন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাত সংস্কারে চলতি অর্থ বছরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ সহ দাতা সংস্থার কাছ থেকে $6 বিলিয়ন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে আইএমএফ মিশনের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ কিস্তিতে $1.15 বিলিয়ন এ মাসেই মিলবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। শর্ত সাপেক্ষে 7 কিস্তিতে দেয়া এই ঋণের প্রতি কিস্তি ছাড়ের আগে পর্যালোচনা করবে আইএমএফ। বাকি অর্থ আগামী ফেব্রুয়ারি বা মার্চে ছাড় করা হতে পারে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আর্থিক খাত সংস্কার কার্যক্রমের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। অনেক কিছু রিফর্ম করতে হয়েছে ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে, সেগুলোর জন্য ফান্ড লাগবে। এগুলো আমরা চাইবো, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে জানার ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি নেক্সট জুনের মধ্যে। আমরা এক্সপেক্ট করছি ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট, আমাদের বাজেটের কি টার্গেট হবে, গ্রোথ আর ইনফ্লেশন, এইগুলোর জন্য। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।